দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 সামনে থেকে কিন্তু 2 নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। আর দুইজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আটক করেছেন। একটু ধরে নিতে হবে। পিপিলিকার পাখা গজায় মরিবার কালে। আজকে যে ঘটনা ঘটাইছে মারি দুইজন দুই জায়গা দিয়া ভারতের যে চাপ দিছে, এই চাপে ভারতের অবস্থা কি হবে? দুঃসাহস কারে বলে, কত প্রকার, কি কি? বিজয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী, জাতির পিতা বঙ্গবন্ধু। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ দেশ জুড়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে দলটি। এই যে এখানে দেখতে পাচ্ছি তাদের ঝামেলা শুরু হয়েছে এবং এই ঝামেলার মধ্যে পড়েই কিন্তু তাদের এই অবস্থা হয়। আপনারা দেখতে পারবেন, সবকিছু আমরা লাইভে দেখাবো ঘটনাস্থল থেকে, আপনারা সবকিছু দেখবেন। এই যে ঝামেলাগুলো, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছি যাতে আমি হাসানাত আব্দুল্লাহ ভাই বা সার্জি সালাম ভাই এদেরকে আমি পাই। এখানে আরো ভয়ঙ্কর ঝামেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রাত ভোর, কিন্তু মানে রাতেও এই সংঘর্ষটি থামছে না। তারা কি করছে রাজপথের মধ্যে আওয়ামী কর্মীগুলা? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, বিএনপির একজন বড় নেতা মির্জা ফখরুল সাহেব, তিনি আর বেঁচে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলেছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তিনি আর বেঁচে নেই। এই মুহূর্তে কিন্তু তিনজনকে কিন্তু আটক করা হয়েছে। এরা কিন্তু আসলে ধানমন্ডি 32 সামনে যেই আওয়ামী লীগের মিছিল, সেই মিছিলের কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। আজকে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক আছে, সেই সময় কিন্তু তিনজনকে কিন্তু এখান থেকে আটক করেছে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তিনজনকে কিন্তু এক জায়গায় নিয়ে এসেছেন এবং যে কবি নজরুল ইনস্টিটিউটের সামনে থেকে কিন্তু তাদেরকে ধরা হয়। এই মুহূর্তে আমরা আপনি এখানে কেন আসছেন? আমি ভাই ব্যায়াম করতে আসছি ভাই। এই মুহূর্তে কিন্তু তিনজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং ধানমন্ডি থানা ছাত্র দলের নেতাকর্মীদের হাতে কিন্তু তিনজন আটক হয়। এখানে কিন্তু গভীর রাত থেকে কিন্তু তারা টহল দিচ্ছিলেন এবং সেই টহল দেওয়া ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদের নিতে হবে। সম্প্রতি অভিনেতা রিয়াজ 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে আওয়ামী লীগের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। রিয়াজ এক বক্তব্যে উল্লেখ করেছেন যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসি তে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। তিনি আরো জানান, এই দেশ কারো একক সম্পত্তি নয়, এটি সবার। এছাড়া তিনি আরো জানিয়েছেন, আওয়ামী লীগ যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এবং সমন্বয়ক সাজিস আলমের কর্মকাণ্ডের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন অভিনেতা রিয়াজ। অন্যদিকে সমন্বয়ক সাজিস আলমকে কেন্দ্র করে নানান অভিযোগ উঠেছে। কিছু ছাত্র ও জনতা অভিযোগ করছেন যে তিনি জনগণকে ব্যবহার করে একটি বড় রাজনৈতিক ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে এই বিষয়গুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে এক সূত্র থেকে জানা যায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কিছু ঘটে যাবে বলে জানা যায়, যা এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানে বড় আঘাত আনতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ দেশ জুড়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে দলটি। দেশের সব সাংগঠনিক জেলা উপজেলা পর্যায়ে বিজয় শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে তারা। আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রলীগের সর্বকালের স্মরণকালের সবচেয়ে বড় যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে কিন্তু নেতাকর্মী ইতিমধ্যে দল করেছে এবং নেতাকর্মীদের এই আজকের এই দলকে কেন্দ্র করে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা, এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতেছে এবং আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা। আপনারা কোথেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। কতজনের সমাগম হচ্ছে? জি, কতজন লোক আসছেন আপনারা? কতজনের মতো? আমরা প্রায় 3000 প্রায় 3000 লোক আমরা আগে নিয়ে আসছি এবং ট্রেনে আমাদের আরো 2000 লোকজন আসছে, প্রাইভেট কারে আসছে, হাইসে আসছে। টোটাল আমরা প্রায় 5000 লোকের জমায়েত করেছি এখানে। আপনারা আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। ধন্যবাদ। আপনি এখানে কি পোস্টে আছেন বা কিভাবে? আমি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রাণীর স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি। আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে জানান দিতে চাই, আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকে করবো ইনশাআল্লাহ। একটা কিন্তু কথা আছে যে বগুড়াতে বিএনপির ঘাঁটি, সেই হিসাবে আপনারা আওয়ামী লীগ হিসাবে ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সুষম উন্নয়ন, আজকে সেই উন্নয়নের পক্ষে সারা বাংলাদেশে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে, তেমনি বগুড়াতেও আজকে তেমনি একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে সে গণজোয়ার আবারও নতুন করে প্রতিফলিত হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বগুড়া সদরে ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি তার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আগামীর বাংলাদেশ নিরাপদ, বগুড়া নিরাপদ, সারা বাংলাদেশ নিরাপদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দিবেন, আপনি কোন পদে আছেন বা কি হিসাবে আছেন? আমি মোহাম্মদ আলমাইদুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা। বগুড়াতে একটা মানে আপনার একটা হিউমার আছে যে এখানে বিএনপির ঘাঁটি, সেখানে আপনারা ছাত্রলীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন, সেখানে আপনাদের রাজনৈতিক অবস্থান বা পরিস্থিতি কেমন? আপনারা জেনে থাকবেন যে এখানে আমরা জমায়েত হয়েছি, আমাদের ছাত্র জনসমুদ্র আপনাদের বলে দিচ্ছে যে বগুড়া বিএনপি ছাত্র দলের ঘাঁটি না, বগুড়াতে ছাত্রলীগ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে 3000-4000 আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জেনে থাকবেন বগুড়ার সদর আসনের মাননীয় এমপি নৌকা মার্কায় বিজয়ী হয়েছে। 50 বছর পর বগুড়ার মানুষ নৌকা মার্কাকে বিজয়ী করেছে। আপনারা এর মাধ্যমে জেনে থাকবেন, বুঝতে পারবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা মেধা সম্পন্ন মানুষ, আপনারাই সিদ্ধান্ত নেবেন বগুড়ার মাটিতে নৌকার ঘাঁটি না হয় জঙ্গি সংগঠনের ঘাঁটি। অবশ্যই নৌকার ঘাঁটি, অবশ্যই নৌকার ঘাঁটি। দেশরত্ন শেখ হাসিনার
2024 সালের ভীষণ মিশন বাস্তবায়নে নৌকা মার্কার বিজয়ী লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকবে, শক্তিশালী ভূমিকা পালন করবে। আপনার একটু নাম পরিচয়টা বলবেন। ধন্যবাদ, আমি সজীব শাহ। পূর্ববর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। মির্জা ফখরুলের মন্তব্যে সেটা আরো বেশি স্পষ্ট হয়েছে। এই সরকার 71-এর ব্যাপারটাকে একটু দূরে ঠেলতে চাইছে, 71-কে অনেকটা ম্লান করে 24-এর আন্দোলনটাকে বেশি বড় করতে চাইছে, এমন ব্যাপার কিন্তু সামনে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, মহান মুক্তিযুদ্ধ 71-কে কেউ কেউ পেছনে ফেলতে চাইছে, পেছনে ফেলে অন্য কিছুকে সামনে এনে সেটাকে বেশি আলোচনায় আনতে চাইছে। এই মন্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল মূলত কি বলতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন, সেটা একটা বড় বিষয়। এই মন্তব্যের মাধ্যমে যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সরকারের যে সকল উদ্যোগ, যে সকল কার্যক্রম এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারের উপদেষ্টাদের, বিশেষ করে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবীদের অনুপস্থিতি, তাদের এই ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা না বলা, 71-এর চাইতে 24-এর আন্দোলনটাকে অনেক বেশি বড় করে দেখা এবং ইতিহাস বিকৃতির প্রসঙ্গও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন যুগে যুগে ইতিহাস বিকৃতি হয়েছে, এখন আবার নতুন করে যদি ইতিহাস বিকৃতি করা হয় তাহলে সেটা ভালো কিছু হবে না। ইতিহাস বিকৃতির দায় তিনি আওয়ামী লীগকে দিয়েছেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে, সেই দায়টা দিয়ে আবার বলেছেন যে এই সময়ে নতুন করে যদি ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে তাহলে সেটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে না। মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গেই তিনি বলেছেন, তাহলে কি এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে? মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে কি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে? সেরকমটাই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনিতেই কদিন থেকে যে আলোচনাটা চলছিল সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব বেড়ে গেছে। সরকারের এক উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে এক ধরনের অকৃতকার্য করার চেষ্টা করছে, অসফল করার চেষ্টা করছে, ব্যর্থ করার চেষ্টা করছে। সেরকম মন্তব্য করার পরে আর এক উপদেষ্টা আবার মন্তব্য করলেন, 53 বছরে আপনারা সংস্কার করতে পারেননি বলে আমাদের আসতে হয়েছে, আপনারাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তো আমাদের আসতে হতো না। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচনের কথা বলছে, সরকার ঠিক তার উল্টো দিকে যে নির্বাচন থেকে অন্য কিছুতে মনোনিবেশ করতে চাইছে। তারা শুধুমাত্র সংস্কার করছে, নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছে না। এতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। অনেকে মনে করেন এই সরকার এক ধরনের মৌলবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করার চেষ্টা করছে। মৌলবাদী দলগুলোর সঙ্গে সম্পর্ক এই সরকারের অনেক বেশি, বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক এই সরকারের বেশি। যে জামাতের সঙ্গে বিএনপির সখ্যতা সব থেকে বেশি ছিল, সেই জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং দূরত্বটা এখন প্রকাশ্য আকার ধারণ করেছে। যখন মৌলবাদী রাষ্ট্রের কথা আলোচনা হচ্ছে, মৌলবাদী রাষ্ট্র কাঠামোর কথা আলোচনা হচ্ছে, মৌলবাদকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার আলোচনা হচ্ছে, অনেকেই সেই আলোচনা করার চেষ্টা করছেন। ঠিক তখনই আমরা গতকালকে দেখলাম যে তাহেরি হুজুরকে গ্রেপ্তার অভিযান করলো পুলিশ। তার অপরাধ কি সেটা খুব একটা স্পষ্ট নয়, তবে সম্প্রতি তাহেরি হুজুরকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেশ সমালোচনা করতে দেখা গেছে, সরকারের সমালোচনা করতে দেখা গেছে। প্রধান উপদেষ্টা নবীজি এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেছেন, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, এই অভিযোগে তার সমালোচনা করেছিলেন। যদিও প্রধান উপদেষ্টা সেই ব্যঙ্গ বিদ্রূপ আদৌ করেছেন কিনা, সেটাকে সহজভাবে নেওয়া যায় কিনা সেই বিতর্কও রয়েছে। কারণ যে কোনো একটা কথাকে নেগেটিভলিও নেওয়া যায়, পজিটিভলিও নেওয়া যায়। তাহেরি হুজুরকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার, গ্রেপ্তার অভিযানের মাধ্যমে সরকার কি বার্তা দিচ্ছে? পুলিশ আরো বলছে যে গ্রেপ্তার অভিযান চলবে, তাকে গ্রেপ্তার করতে পারা যায়নি। পুলিশের অনেক সদস্য গ্রেপ্তার করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। এরকম নানা পরিস্থিতির গ্যাড়াকলে 71 মূলত হারিয়ে যাচ্ছে কিনা
আমরা বিজয় দিবসের প্রাককালে যখন দাঁড়িয়ে আছি, রাত পোহালেই মহান বিজয় দিবস। সেই মহান বিজয় দিবস এতদিন যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে, এবারও ঠিক তেমনি ভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে কিনা, জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড কুচকাওয়াজে মাতোয়ারা হবে কিনা সবাই, সেই দৃশ্য আমরা টেলিভিশনে দেখতে পাবো কিনা, জাতীয় স্টেডিয়ামে বিশেষ শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন করা হবে কিনা, কুচকাওয়াজের আয়োজন করা হবে কিনা, যেগুলো জাতীয়ভাবে হয় তার কোনোটাই আয়োজিত হবে কিনা, নাকি স্মারক ডাক টিকিট প্রকাশের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে, সেই আলোচনাগুলো যখন রয়েছে তখন মির্জা ফখরুলের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার বিজয় দিবসকে কেন্দ্র করে বড় মহাসমাবেশের ডাক দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। ইতিমধ্যে তিনি জানিয়েছেন ধানমন্ডিতে আজ রাতে একত্রিত হওয়ার জন্য। সেই আন্দোলনে সজীব ওয়াজেদ জয়ের ডাকে সাড়া পেয়ে জমায়েত হবে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিজয় দিবসকে কেন্দ্র করে সজীব ওয়াজেদ জয়ের এমন সমাবেশের প্রস্তুতি নেওয়ার আসল রহস্য কি, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অনেকটা লোকচক্ষুর আড়ালে থেকে ক্ষমতার রাজনীতি পাশ কাটিয়ে নীরবে নেতৃত্বে কাজ করছেন বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সাধারণ জনগণ এক দফা এক দাবির মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হলেও আওয়ামী লীগের হাল ধরে রাজনীতি চালিয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। দেশের বাইরে থেকে গোপনে গোপনে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা করছেন তিনি। ইতিমধ্যে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা রাজধানী সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন করে যাচ্ছে। সেই সব আন্দোলন বিচ্ছিন্নভাবে হলেও এবার সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে সেই আন্দোলনটা আরো বড় আকার হতে চলেছে। তাই তো সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা জেগে উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টারে আন্দোলন করতে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীদের। এরই মধ্যে খুলনা রেল স্টেশনে দেখা গেছে ছাত্রলীগ জেগে ওঠার কর্মকাণ্ড। সেইখানে লেখা রয়েছে ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। যেসব ইঙ্গিতের মাধ্যমে তারা জানান দিতে যাচ্ছে অতি শীঘ্রই তাদের ভয়ঙ্কর রূপ। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, বিএনপির একজন বড় নেতা মির্জা ফখরুল সাহেব তিনি আর বেঁচে নেই। অনেকেই আসলে এই কথাটা বলতেছে, কিন্তু কথাটা আসলে কতটুকু সত্য আসুন একটাবার দেখে আসি। আজকে বিজয় দিবস উপলক্ষে তিনি আসলে জাতির কিংবা আপনার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। সেই ভাষণ দিতে দিতে তিনি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানে তিনি আপনার সেন্সলেস হয়ে যায়, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হয় না। ইভেন তার মুখ দিয়ে আপনার এক পদার আপনার সেবলি বের হয়। এখন অনেকেই বলতেছে যে তিনি বাঁচবে না বা তার আর বেশি সময় নেই, কারণ তার কন্ডিশন নাকি খুবই খারাপ। তবে ভাই আমি বলতে চাই বা আমি দোয়া করি সে যাতে বেঁচে থাকে, কারণ আসলে উনি একজন ভদ্র মানুষ। আপনি দল বীর নির্বিশেষে যদি আপনি ওনার দিকে তাকান কিংবা ওনার ব্যক্তিত্ব দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারেন ভাই রাজনীতিবিদে এই ধরনের ভদ্রলোকের দরকার আছে ভাই, বুঝতে পারছেন? আমি আসলে তার জন্য দোয়া করতেছি, কারণ এই বিজয়ের দিবসে তিনি কিন্তু আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু তিনি ভোলেন নাই, এবং আপনারা যারা আওয়ামী লীগ আছেন আপনাদেরকে কিন্তু তিনি ভোলেন নাই। তিনি কিন্তু প্রতিনিয়ত আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগ যাতে পুনরায় আপনার বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এই বক্তব্য কিন্তু আপনার একমাত্র কিন্তু এই মির্জা ফখরুলই রাখে। শুধু এটাই না, যখন নাকি ছাত্রলীগকে নিষেধাজ্ঞা করা হয় সবার আগে কিন্তু আওয়াজ তোলে এই মির্জা ফখরুল যে ছাত্রলীগকে কিংবা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করার কোনো ক্ষমতা সমন্বয় কিংবা কোনো সরকারের নাই, সেটা একান্ত আপনার বাংলাদেশের সাধারণ জনগণের ডিসিশন। দেখেন যেই মানুষটা নাকি আসলে মানে এতটা আসলে ভদ্র এবং আওয়ামী লীগের হয়ে এত মানে আপনার সমন্বয়কদের ঊর্ধ্বে গিয়ে এবং উপদেষ্টাদের কিংবা অন্তর্বর্তীকালে সরকারের ঊর্ধ্বে গিয়ে তিনি এই বক্তব্য রাখেন, আপনি বুঝতেই পারতেছেন যে আসলে তিনি কতটুকু সম্মানীয় মানুষ। তবে অনেকেই বলতেছেন যে তার অবস্থা খুবই খারাপ। এই বিজয়ের উপলক্ষে তিনি আসলে ভাষণ দিতে দিতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। শুধু এটাই না, তিনি নাকি মারাও যেতে পারে। আপনার তার নাকি মুখ দিয়ে সিবলি বের হচ্ছিল, হ্যাঁ, যখন নাকি তিনি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে যায়। অনেকেই বলতেছে তিনি স্ট্রোক করছে, অনেকেই বলতেছে তিনি তার ব্রেন স্ট্রোক করতেছে, অনেকে বলতেছে তিনি মানে সেন্সলেস হয়ে গেছে। মানে এক এক জনের এক এক মন্তব্য। আবার এরকম শোনা যাচ্ছে যে তিনি আসলে বেশি একটা সময় বাঁচবে না, কারণ তার কন্ডিশন নাকি খুবই খারাপ। মুখ দিয়ে সেবলি বের হচ্ছে, কোনো কথা বলতেছে না, চোখ নাকি আপনার উল্টে যাচ্ছে, হ্যাঁ, মানে দাঁত নাকি লেগে যাচ্ছে, মানে এই ধরনের একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তবে এখন দেখা যাক যে তার অবস্থা কি হয়। তাকে হসপিটালে নিয়ে গেছে, এখন দেখা যাক যে তার শেষ পরিণতি কি হয়। তবে আমি বলতে চাই দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন, কারণ বাংলাদেশে এই ধরনের একটা
ভদ্র মানুষের ভাই দরকার আছে। তো আমি বলতে চাই, রাজনীতিতে এই ধরনের ভদ্রলোক যদি হারিয়ে যায় তাহলে রাজনীতি ভাই ধ্বংস হয়ে যাবে আরো অনেক। কারণ ফখরুল সাহেবের মতো আপনার ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিবিদে খুব কমই আছে। আপনি যাই বলেন না কেন, আপনি আমাকে গালি দেন কিংবা যাই বলেন, কিন্তু সত্যি ভাই খারাপ লাগতেছে, কারণ তিনি খুবই ভালো মানুষ। তার মুখ দিয়ে কখনো আপনার উল্টাপাল্টা কথা বাচ্চা কিংবা গালিগালাজ কখনো মনে করেন বের হয় নাই। তিনি যথাযথ সমস্ত রাজনীতিবিদকে এবং সমস্ত দলকে তিনি সম্মানের চোখেই দেখত। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন, আর অবশ্যই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশের রাজনীতিতে। এবং সে বৈঠক সম্পর্কে আমরা কিছু জানি না, তবে সেখানে তিনি গিয়েছেন। বাংলাদেশে বসে আমরা যে সকল আলোচনা করেছি তার পাদপীঠ হলো, প্রেক্ষাপট হলো বা অন্তর্নিহিত তাৎপর্য হলো যে সামনে বিএনপি রাজনীতি কিভাবে চলবে, এবং বিএনপির যে অতি গুরুত্বপূর্ণ যে পদটি মহাসচিবের পদ, এটি এই জন্য মির্জা ফখরুল ইসলাম সাহেব রাখবেন কি রাখবেন না, তিনি থাকবেন কি থাকবেন না, অথবা উল্টো দিকে যদি বলি তাকে রাখা হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। দ্বিতীয়ত, প্রথম যেভাবে মনে করা হয়েছিল যে এই সরকার খুব দ্রুত একটা নির্বাচন দিবে, তারপর তারা চলে যাবে। তারপর আবার ভাবা হয়েছিল যে ঠিক আছে, এই সরকার যদি সবকিছু ভালো করে, থাকুক না, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, তারা সুন্দর মতো সবকিছু চালাক, এবং একটা স্ট্যাবল অবস্থা যখন হবে তখন যেটিকে মির্জা ফখরুল যৌক্তিক সময় বলতেন, তারপরে তারা নির্বাচনে চলে যাবে এবং নির্বাচনে সংগতিকরণে বিএনপি আসবে। কিন্তু এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পর্দার আড়ালে এমন কিছু চক্রান্ত হচ্ছে এবং ক্ষমতার চেয়ার থেকে এমন সব কর্মকাণ্ড হচ্ছে, এমন সব নিয়োগ হচ্ছে, এমন সব বদলি হচ্ছে, যাতে কিনা বিএনপি আতঙ্কিত হয়ে পড়ছে যে এই সরকার হয়তো একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দ্বিতীয়ত, বিএনপি তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা পরিচালনা করতে গিয়ে এই প্রথম ইতিহাসের একটা সন্ধিক্ষণে পড়েছে। গত সেই 2009 থেকে 2014 পর্যন্ত তাদের এক ধরনের ট্রেন্ড ছিল। তখন বিরোধী দল, সংসদীয় বিরোধী দল, এবং সংসদীয় বিরোধী দল হওয়া সত্ত্বেও বিএনপির এমপি, মন্ত্রী, নেতাদের একটা যথেষ্ট গুরুত্ব ছিল আপ টু 2014। কিন্তু 2014 পরে এটা ধীরে 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 এমন একটা পর্যায়ে চলে আসে যা কিনা 2024 সালে এসে সেই সেপ্টেম্বর, জুন, জুলাই, তো জুলাই, এপ্রিল, মে, জুন পর্যন্ত ধরেন, জুলাইতে তো আন্দোলন চাঙ্গা, এখানে জুলুম দিয়ে, অত্যাচার দিয়ে, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে রীতিমতো এমন ভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল যে এরা আবার নতুন করে দাঁড়াবে, রাজনৈতিক নেতৃত্ব দেবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে, তারেক রহমানকে আন্দোলন করে বাংলাদেশে নিয়ে আসবে, বেগম জিয়াকে জেল থেকে বের করবে। এই জিনিসগুলো কল্পনার মধ্যে ছিল না। একই কথা জামাতের ক্ষেত্র। জামাতের গোলাম আজম সাহেবের মৃত্যু হলো, অনেকে চিন্তা করেছিল যে সাইদুদ্দিন সাহেবের যেদিন মৃত্যু হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর কারণ হলো সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছে, সেই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে যে বিশাল আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে সামাল দিতে গিয়ে আওয়ামী লীগের জান প্রায় যায় অবস্থা। তো পরবর্তীতে জামাতের প্রতি জুলুম এবং নির্যাতন করে 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 জামাতকে এতটা অবদমিত করে ফেলা হয়েছে যে জনাব দেলোয়ার হোসেন সাইদি যখন মারা গেলেন তখন সরকার যেভাবে চেয়েছে ওভাবেই লাশ দাফন হয়েছে, এমনকি তার কবরের কাছে লোকজনকে যেতে দেওয়া হয়নি। তো এই ছিল সরকারের ক্ষমতা। তো পরিবর্তিত পরিস্থিতিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এলেন, সবাই ধরে নিয়েছিল যে এই সরকারটি হবে লতিফুর রহমান সরকারের মতো অতীতের, এই সরকারটি হবে হাবিবুর রহমান সরকারের মতো, এই সরকারটি হবে জাস্টিস শাহাবুদ্দিন সরকারের মতো, সেনাবাহিনী সারা বাংলাদেশের টহল দিবে, বাঘে মহিষে একসাথে পানি খাবে। এবং এখানে অতিরিক্ত 111-এর সময় সরকার যেটা ভীতি সৃষ্টি তৈরি করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেইভাবে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে সরকার একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করে ফেলবে। কিন্তু দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, সবকিছু হলো, কিন্তু এই একটা জিনিসও এক্সপেক্টেড হলো না। অর্থাৎ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভয় পালিয়ে গেলেন, তারা বাংলাদেশে তাদের ধনসম্পদ যা ছিল নিরাপদে নিয়ে গেলেন।
বাংলাদেশের ভিতরে যারা থাকার তারা থাকলেন, অনেকে সব জায়গাতে আত্মীয় স্বজন মিল মহব্বত করে ফেলেছেন বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এমনকি সরকারের সঙ্গে। ফলে এখানের রাজনৈতিক যে পট পরিবর্তনের পরে যাওয়া হয়, প্রতিপক্ষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আওয়ামী লীগের হয়নি, বরং আওয়ামী লীগ এখন অতীতের যে কোনো সময়ের চাইতে, মানে গত 10 বছরের যে কোনো সময়ের চাইতে নিরাপদে আছে। অর্থাৎ এখন তাদের প্রতি পাবলিক সেন্টিমেন্ট গ্রো করেছে, অনেকে অনেক কাজ করছেন, অনেক অনেক কথা বলছেন, যা কিনা আলটিমেটলি তাদের প্রতি সহানুভূতি তৈরি করে ফেলেছে। আর অন্যদিকে যেটি হচ্ছে, অপ্রত্যাশিতভাবে বিএনপির নেতাকর্মীরা যে স্বাধীনতার সুফল পেয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, এটাকে দলের চপলমতি তরুণ, এরপরে দলের মধ্যে যে সকল দুর্নীতিবাজ রয়েছে, চাঁদাবাজ রয়েছে, মন্দ লোক রয়েছে, তারা এটাকে এমন ভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ফলে প্রতিটি জনপদে এখন বিএনপির দুর্নাম এবং বদনামের শেষ নেই। দল প্রাণান্ত চেষ্টা করছে, জনাব তারেক রহমান সাহেব দলের বড় বড় নেতাকে বহিষ্কার করার চেষ্টা করেছেন, শোকজ করার চেষ্টা করেছেন, অনেক কমিটি বাতিল করেছেন, কিন্তু যেই লাউ সেই কদু। এমনকি তার খুব প্রিয়জন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি চট্টগ্রামে গেলেন এবং সেই বহরের মধ্যে দেখা গেল এসএলএমের গাড়ি ঢুকে গেছে, এবং এটা যখন জানাজানি হলো, সিসির পড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে তাকে শোকজ করলেন। এরপর আরো বড় বড় পর্যায়ের কয়েকজন নেতা তারা এলাকাতে গেছেন, মোটরসাইকেল মহড়া করেছেন। অর্থাৎ যা হয়, ধরুন আওয়ামী লীগের বা বিএনপির বড় বড় যারা নেতা রয়েছেন, তাদের অনেক হাজার হাজার নেতাকর্মী থাকে। তো যখনই তিনি এলাকাতে যান, এরকম শত শত মোটরসাইকেল চলে আসে তাকে রিসিভ করার জন্য, এটা ট্র্যাডিশন। তো এটা এই সময়তে যেন না হয়, বিএনপি সেটা চেষ্টা করেছে। যে সকল নেতা এলাকাতে গিয়ে বড় সমাবেশ করেছেন, এরকম শোডাউন করেছেন, গেট ঠেট করেছেন, তাদেরকেও কিন্তু শোকজ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অকাজ যেটা হয়েছে, গার্মেন্টসগুলোতে, শিল্প কলকারখানাগুলোতে, মার্কেটগুলোতে বদনাম ছড়িয়ে পড়েছে যে বিএনপির লোকজন এই আওয়ামী লীগের জমানার চাইতে বেশি করে চাঁদা আদায় করছে, এবং বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে একটা ভাগাভাগি হয়ে গেছে, যেই লাউ সেই কদু। তারা ক্ষমতায় যায়নি, ক্ষমতায় পায়নি, এর মধ্যেই এই অবস্থা হয়ে গেল। যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে? এক। 2 নম্বর হলো যে এই দেশের এই ক্রান্তিকালে তারেক রহমান সাহেব কোথায়, তিনি কেন আসছেন না, তিনি এসে এই জিনিসগুলো কেন সমাধান করছেন না? এখন দলের একটা সুসময়, এই সুসময়টিতে যদি তিনি দলকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন, তাহলে তিনি তো জীবনে আর পারবেন না। আলোচনা হচ্ছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়েও দলের ভিতরে বাইরে অনেকে অনেক কথা বলছেন। তাকে যারা অপছন্দ করেন তারা প্রচার করছেন যে তিনি আসলে মহাসচিব থাকতে চান না, ভদ্রভাবে, মানে তাকে তাড়িয়ে দেওয়া হোক বা তাকে বাদ দেওয়া হোক, বিনিময়ে নতুন কাউকে নেওয়া হোক, এই কথার পরিবর্তে বলার চেষ্টা করছেন যে এই লোকটি একেবারেই সাধারণ মানুষ, তার পদ পদবীর প্রতি আকাঙ্ক্ষা নেই, তিনি বহুবার চেষ্টা করছেন যে এই পদটি ছেড়ে দেওয়ার জন্য। তো এরকম দেশের গুরুত্বপূর্ণ একটি সময়, যখন প্রচুর পরিশ্রম করতে হবে, ছুটোছুটি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, তো সেখানে মির্জা ফখরুল সাহেবের মতো একজন মানুষ, যার কিনা মহাসচিব হওয়ার কোনো আগ্রহই নেই, তো তাকে এখানে না রাখাই ভালো, নতুন লোক আনা ভালো। এখানে সালাউদ্দিন সাহেব এসেছেন, তিনি বয়সে তরুণ, জনাব তারেক রহমান সাহেবের খুবই কাছের মানুষ, তিনি আছেন, তাকে বানানো হোক। অথবা দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে শরীর স্বাস্থ্য ভালো আছেন, জনাব গয়েশ্বর বাবু, ভারতের সাথে ভালো সম্পর্ক, একেবারে চটকদার বক্তব্য দেন, লেখাপড়া ভালো, তাকে বানানো হোক। অথবা মির্জা আব্বাসকেও বানানো যেতে পারে, কোনো অসুবিধা নাই। এমনকি আমির খসরু মাহমুদ সাহেবকে বানানো যেতে পারে। সেখানে মির্জা ফখরুল সাহেব থাকতে চাচ্ছেন না, কেন তাকে রাখা হবে? এরকম দলের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে, তখন তিনি লন্ডনে গেলেন। তো লন্ডনে গিয়ে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে কি বৈঠক করেছেন সেটা তার আর জনাব রহমান সাহেবের ব্যাপার। আর তিনি ওখানে বেশ কয়েকটি কর্মী সভা করেছেন, সেখানে তার যে বক্তব্যগুলো, প্রায় সব বক্তব্যই দেশের মূলধারা গণমাধ্যমে লিড নিউজ হয়েছে, কেন কথাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি সেখানে জামাত নিয়ে কথা বলেছেন, তারপরে রাজনীতিতে শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলেছেন, যে এখন নির্বোধদের রাজনীতি হবে না, মেধা যোগ্যতা লাগবে। প্রতিপক্ষ যেখানে টেকনোলজিক্যালি এগিয়ে আছেন, তো সেখানে আপনি সেই মান্দাত্তার আমলের গুলতি দিয়ে রাজনীতি করবেন, এটা হবে না। এখানে আপনাকে প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে, মেধা নির্ভর রাজনীতি করতে হবে, লেখাপড়া জানতে হবে। এই কথাগুলো একেবারে চিরন্তন সত্য, যেটা তিনি লন্ডনে বসে বলেছেন বাংলাদেশে। এটি সব পত্র পত্রিকা প্রকাশ করেছে, এবং এখানে স্পষ্টত তিনি জামাতকে ইঙ্গিত করেছেন।
এই মুহূর্তে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো যাচ্ছে না। এখন বিএনপি জামাত ধরো জামাতের সঙ্গে প্রতিযোগিতা করে, কিন্তু কিভাবে করবে? এখন তো সেই আওয়ামী লীগ জমানার মতো তলোয়ার নিয়ে যুদ্ধ করা যাবে না। এখন কোনো অবস্থাতেই যাকে বলা হয় চাপাতি নিয়ে সেই শিবিরকে আক্রমণ করা যাবে না, বা শিবিরও সেই আগে যেখানে শিবিরের রক্ষাটা যে জমানা ছিল এরশাদ জমানাতে চট্টগ্রাম এবং রাজশাহীতে তাদের একটা বিরাট বদনাম ছিল, তারা রক কেটে ফেলে। তো এখন সেই রক্ষাটা শিবিরের পক্ষে সম্ভব নয়। শিবির এখন যে প্রযুক্তি ব্যবহার করছে, মিডিয়া ব্যবহার করছে এবং বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে দেশি বিদেশে একেবারে অনেকের ক্যারেক্টার অ্যাসাসিনেশন ঘটিয়ে দিচ্ছে। মানে অনেকটা যেভাবে আমাদের দেশে আমরা ছোটকালে শুনেছিলাম যে হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমাটা কি? হাইড্রোজেন বোমা আমরা ছোটকালে যেটা একেবারে যে 1-2-তে পড়তাম, যে এই বোমাটা হলো এরকম বোমা যেটা মানুষ মারবে না, কিন্তু এটা একটা দুর্গন্ধ ছড়াবে। আমরা যেটিকে ভাষায় বলি যে মানুষের যে বায়ুত্যাগ আরো ভালো করে যেটিকে বলা হয় পাদ, মানে খুব দুর্গন্ধযুক্ত মানুষ যখন পাদ দেয় তখন আশেপাশে যেমন একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যায়, তেমনি এই হাইড্রোজেন বোমা ব্রাস্ট হওয়ার মাধ্যমে এইরকম বিভৎস পাদের গন্ধ তৈরি হবে এবং সেই গন্ধে পুরো দেশ জাতি মরে যাবে। বিল্ডিং ভাঙবে না, কোনো কিছু মরবে না, এবং পাদের গন্ধে তো গরুও মরবে না, শুধু মানুষ মরবে আর কি। আমরা এই জিনিসগুলো 1-2-তে যখন পড়তাম তখন এই হাইড্রোজেন বোমার সম্পর্কে নতুন আবিষ্কৃত হয়েছে, এরকম আমরা গল্প শুনতাম। তো দ্রুব এখন যেটি হচ্ছে প্রযুক্তি দিয়ে জামাত এরকম কিছু ইউটিউবার তৈরি করেছে যারা এইভাবে হাইড্রোজেন বোমা যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের মতো সমাজে দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে। বিএনপি নেতাদের, বিএনপির অফিসারদের, মানে যেই জায়গাতে তারা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, যেই জায়গাতে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।